এটি নিউজে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস আব্দুল শাকুর। শীতকাল এসে গেছে এবং এই পুরো শীত আমরা যদি বলি সারা বাংলাদেশই পুরো জেঁকে বসেছি। শীতকালে অনেক রকমের রোগবালাই যেটা শুধু শীতকালেই বেশি দেখা যায়, সেটা যেমন বড়দের ক্ষেত্রে হয়, আমরা দেখি যে শিশুদের ক্ষেত্রে শীতকালে আরও বেশি রোগবালাই বেড়ে যায়। আর সে কারণেই শীতকালে শিশুদের রোগবালাই, এটি হচ্ছে আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের বিষয়। একজন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন, ডাক্তার আবদুল্লাহ শাহরিয়ার, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আমরা স্যারকে স্বাগত জানাতে চাই। স্যার, আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের স্বাগতম আজকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা শুরুতেই বলছিলাম যে শীতকালে তো আসলে অনেক রোগবালাই বাড়ে, আর শিশুদের ক্ষেত্রে আসলে সেই রোগবালাইগুলো আরও একটু কঠিনতম হয় অনেক সময়। আমরা যদি একটু জানতে চাই শুরুতে আপনার কাছে যে আসলে এই শীতকালে শিশুদের কোন কোন রকমের রোগগুলো নিয়ে আপনাদের কাছে বেশি আসে বা কোন কোন রোগগুলো বেশি হয়? ধন্যবাদ। আসলে শীতের তো আমরা দেখতে দেখতে শীতের প্রকোপটা বেড়ে চলেছে এবং আমরা জানি যে শীতটা আমাদের মধ্যবর্তী অঞ্চল, আমাদের ঢাকা এই রাজধানী, এখানে হয়তো কম একটু অনুভূত হচ্ছে, কিন্তু উত্তর অঞ্চলে কিন্তু শীতের প্রকোপ বেড়েই চলেছে এবং মানুষ কিন্তু অসহায় অবস্থা আছে। তো শীতের সময় কিন্তু দুটো একটা মেরুর লোক আক্রান্ত, একটা হলো বুড়োরা আর বাচ্চারা। তো আমি যেহেতু বাচ্চাদের ডাক্তার, আমি বাচ্চাদের ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। তো সেখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদের কিন্তু এই শীতের সময় তারা নিউমোনিয়া এবং ব্রঙ্কিওলাইটিস এই দুটো রোগে বেশি আক্রান্ত হয়। নিউমোনিয়া আপনারা জানেন যে এটা হলো বাচ্চাদের যে লাংস আছে, ফুসফুস আছে, তার ভিতরে যে অনেকগুলি প্রকোষ্ঠ আছে, সেখানে ইনফেকশন হওয়া বা প্রদাহ হওয়া, এগুলি ইনফেকশন হয়ে ওখানে পুঁজ জমে যায় এবং এটাকে আমরা বলি নিউমোনিয়া। তো এবং স্বাভাবিকভাবে যখন লাংস হলো আমাদের শরীরের শ্বাসকষ্ট, আমাদের শ্বাসের যে নালীর একটা অংশ, তো এই জায়গা যদি ব্লক হয়ে যায়, এখানে ইনফেকশন হয়ে যায়, স্বাভাবিক বাচ্চারা শ্বাসকষ্টে ভোগে। এবং যদি ঠিক সময় যদি হাত না দেওয়া যায়, ঠিক সময় যদি আমরা অনুধাবন করতে না পারি, ঠিক সময় যদি আমরা ব্যবস্থা নিতে না পারি, তাহলে এই রোগটা আরও জটিলতার আকার ধারণ করে এবং বাচ্চাদের জীবন একেবারে বলা যায় একটা রিস্কের মধ্যে চলে যায়, এক ধরনের হুমকির মধ্যে চলে যায়। তো সুতরাং খুব প্রাথমিক বাজায় এই জিনিসটা আবিষ্কার করা দরকার। আর একটা হলো ব্রঙ্কিওলাইটিস। ব্রঙ্কিওলাইটিস কিন্তু একবারে নিউমোনিয়ার মতোই দেখতে, একেবারে নিউমোনিয়ার মতো দেখতে, কিন্তু ব্রঙ্কিওলাইটিস রোগটা অপেক্ষাকৃত কম ক্ষতিকর। এখানে বাচ্চারা হয়তো সময় পায়, বাবা মারা, কিন্তু শ্বাসকষ্ট এখানে দেখা দেয় হাতে ওই নিউমোনিয়ার মতো শ্বাসকষ্টের সাথে বাচ্চাদের নাক দিয়ে পানি পড়ে, হাঁচি কাশি থাকে, জ্বর থাকে, নিউমোনিয়া জ্বর থাকে, এই দুটো রোগ গেল। আর আছে কিন্তু হাঁপানি রোগ কিন্তু বাচ্চা থাকে, যেসব বাচ্চারা অ্যালার্জি প্রবণ বাচ্চা যেগুলি, সেই বাচ্চাগুলো কিন্তু হাঁপানির প্রকোপ দেখাতে শুরু করে। হয়তো তারা আগে কোনোদিন হাঁপানি হয়নি, কিন্তু বাচ্চারা বলে হাঁপানি হচ্ছে, এর বাচ্চারা বলতে পারে না, বাচ্চার পরে বলে বুকে ব্যথা হয়। আর আরেকটা রোগ আছে যেটা শীতের ঠান্ডার সাথে জড়িত, কিন্তু এই শীতকালে হয়, সেটা বেশিরভাগ দেখা যাচ্ছে। আমরা দেখছি আমাদের প্র্যাকটিসে যারা আমাদের ডাক্তাররা যারা আছেন, আমাদের যারা কলিগ যারা রয়েছেন, তারাও বলছেন এবার কিন্তু খুব স্ক্যাবিজ হচ্ছে, স্কিনের রোগ। এবং এই রোগটা যেহেতু অসম্ভব ছোঁয়াচে, ব্যাপক আকারে দেখা দিচ্ছে। দেখা গেল একটা রোগীর টাইফয়েডে আছে, তার সাথে স্ক্যাবিজ হয়ে গেল, নিউমোনিয়া আছে, তার সাথে স্ক্যাবিজ হয়ে গেল। এই তিনটা জিনিস আমাদের এবার শীতে খুব বেশি দেখা দিচ্ছে। একটা প্রশ্ন এখানে আসতে পারে যে আসলে প্রতিকারটা কি? এই ধরনের রোগগুলো আমরা জানি যে বছরের এই সময়টাতে অনেক সময় দেখা যায়, এবং সেক্ষেত্রে হয়তো এটা প্রতিরোধ ব্যবস্থা বা প্রতিকারের জন্য মানুষ হয়তো জানতে চাইবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। আমরাও ঠিক আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই রোগগুলো থেকে প্রতিকারের উপায় কি কি আছে? আচ্ছা, ধন্যবাদ। এটা আসলে ব্যাপার, কারণ আমাদের মতো একটা দেশে, মধ্যম আয়ের দেশ বলছি আমরা, কিন্তু এখনো কিন্তু আমাদের দারিদ্র সীমার নিচে বহু লোক রয়েছে, তাই না? তাদের বাচ্চারা যখন এই নিউমোনিয়া আক্রান্ত হয়, আপনি জানেন নিউমোনিয়া আক্রান্ত হয়ে গেলে তাকে একটা কঠিন অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, বেশ পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, এর দামও অনেক। তো আমাদের আসলে প্রথম এখানে কৌশল থাকবে যে রোগটা হয়ে যাওয়ার আগে রোগ থেকে কিভাবে বাঁচা যায়, কিভাবে প্রতিরোধ করা যায় রোগটা। এই সেক্ষেত্রে আমাদের মনে হয় প্রথমেই আমাদের বাবা মাদের যারা আছে তাদেরকে আমাদের বলা উচিত যে আপনারা খেয়াল রাখবেন, রোগ কিন্তু হঠাৎ করে আসে না, ধীরে ধীরে কিন্তু শরীরের উপর এটা ভর করে। সুতরাং দেখতে হবে এই লক্ষণগুলি, বাচ্চার ঠান্ডা লাগছে কিনা, কাশি হচ্ছে কিনা, হ্যাঁ, নাক দিয়ে পানি পড়ছে কিনা, জ্বর লাগছে কিনা, এটাকে মামুলি ব্যাপার বলে নেওয়া যাবে না। তাকে একবার নিজেরা রেমেডি দিতে হবে। বাসার যে রেমেডিগুলি আছে, আমরা বলি যে সবসময় তো আমরা বলি না ডাক্তার কাছে চলে যাও, প্রথমে আমরা বলি যে বাচ্চার নাকের ড্রপ ইউজ করতে হবে। এটার দাম হলো $মিলিয়নস ড্রাগ বলি আমরা। নাকের ড্রপকে মামুলি নাকের ড্রপ বলার কোনো অবকাশ নেই। এটা সোডিয়াম ক্লোরাইড, এর লবণ পানি, নির্দিষ্ট মাত্রা একটা লবণ পানি, এটা বাসায় তৈরি করা যায়। 1 চিমটা লবণ দিয়ে আমরা প্রত্যন্ত অঞ্চলে আমার বাবা মাদের শিখিয়ে দিই যে আপনি 1 চিমটা লবণ আপনাদের 1 কাপের মধ্যে দিয়ে এটা গুলিয়ে নেবেন ঠান্ডা একবার পরিষ্কার পানিতে, ওটাই আপনি ড্রপার দিয়ে নাকে দেবেন, যে কিছুই না থাকে হাতে কাছে, দিলে নাকটা পরিষ্কার হয়ে যাবে। নাকের যে শ্লেষ্মা, যে মিউকাস, যে পরিষ্কার হয়ে যায়, তার বাচ্চারা
খেতে পারবে। ওকে। বাচ্চার নাক যদি বন্ধ থাকে বাচ্চা কিন্তু খেতে পারবে না। জি, জি। বাচ্চাকে খাওয়ার পরিবেশ তৈরি করতে হবে, তার নিঃশ্বাস নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে, তার ঘুমানোর পরিবেশ তৈরি করতে হবে। নাকে ড্রপ দিলে কিন্তু ৩ টাই হয়ে যায়। এবার আসে জ্বর। বাচ্চার জ্বরের জন্য ওষুধ থাকতে হবে। আমরা জানি প্যারাসিটামল হলো তাদের সবচেয়ে নিরাপদ ওষুধ। আর হলো কাশি যদি থাকে, আমরা কাশির জন্য কিছু আমরা কফ যেগুলি গলিয়ে দেয়, লাইটিক বলি, মিউকোলাইটিক ওষুধ এগুলি দেই। এগুলো বাজারে পাওয়া যায়। এগুলো কিন্তু কোনোটাই অ্যান্টিবায়োটিক না। এবং বাচ্চাকে রেগুলার আমরা বলি তার গোসল অব্যাহত রাখতে হবে, তার স্নান অব্যাহত রাখতে হবে। সেক্ষেত্রে একটু কুসুম গরম পানিতে তাকে স্নান করতে হবে। শীতকালে দেখবেন না নিজেরা বড়রা যারা আমরা যে স্নান না করি ভালো লাগে না। রাইট, সেক্ষেত্রে রাইট। বাচ্চাদের কিন্তু ব্যতিক্রম না। তাদেরকে স্নানটা রাখতে হবে কিন্তু খুব সাবধানে। আমাদের যদি উত্তর অঞ্চলে হয়, একে জানলা দরজা আটকে একেবারে আবদ্ধ পরিবেশে তাকে স্নানটা করাতে হবে। এবং তাদের পুষ্টি অর্থাৎ ক্যালোরি এটা বজায় রাখতে হবে। যে ছোট বাচ্চা হয় মাকে বলতে হবে বুকের দুধ যেন তার বন্ধ না হয়। এইজন্য নাকের ড্রপটা তার খোলা রাখতে হবে। তার জন্য কাশি দিতে গেলে তার জন্য কাশিটা বা খাবারটা যেন তার লাংসে না যায়। বাচ্চার মাকে উঁচু করে খাওয়াতে হবে বাচ্চারা এই সময়। ওকে। যখনই শ্বাসকষ্ট হবে বাচ্চার মারা শুইয়ে খাওয়ার যে প্রবণতা এটা বন্ধ করতে হবে। তাকে উঁচু করে আমরা একটু উঁচু করে কোলে নিয়ে খাওয়াবো আমরা। আর এরপরে আসলো আপনার আ আ বাচ্চার যে আমাদের বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের বাচ্চাদের পুষ্টি যোগাতে হবে। এজন্য বাচ্চার মাকে পুষ্টিকর খাবার খেতে হবে। বাচ্চার মা যদি অপুষ্টিতে ভোগে তার বুকের দুধেও কিন্তু অপুষ্টি থাকবে। রাইট। আমাদের এই যে প্রতিরোধের ব্যাপারগুলি বলি আমরা, সেটা বাচ্চার মাদের দিকে আমরা খেয়াল করি না আমরা। গর্ভবতী মারা তো অবশ্যই গর্ভধারণের পরেও নার্সিং মাদেরও আমরা খেয়াল রাখি না। আমাদের পরিবারের সবারই উদ্দেশ্য হলো থাকবে, আমাদের লক্ষ্য থাকবে মা যেন পুষ্টিকর খাবার খান। আর ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকও লাগে না। নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক লাগে। ১ম এ কিন্তু আমরা কোনো কড়া অ্যান্টিবায়োটিক দেই না। সাধারণ অ্যান্টিবায়োটিক দেই এবং ৫-৭ দিন দিলেই এই রোগটা আস্তে, আস্তে ভালো হয়ে যায়। এবং মনে রাখতে হবে সব গ্রামাঞ্চলে দেখেছি একটা প্রবণতা আছে। নিউমোনিয়া হলেই আমাদের বিভিন্ন আমাদের এখানে সাকমো আছেন, আমি তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে বলছি, আপনারা কিন্তু আম জাদু দেখানোর দরকার নেই। আমরা রোগীদের বুঝাবো ঠান্ডা মাথায় এবং তাদেরকে আমরা নরমাল অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ভালো করার চেষ্টা করব। ১ম এ আপনারা শিরা পথে অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবেন না কেউ। এতে বাচ্চা রোগ হয়তো ধরনধরে চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন আপনারা, হয়তো একটা জাদু দেখাতে পারেন। কিন্তু এর জন্য বাচ্চার ক্ষতি হতে পারে পক্ষান্তরে। আমরা ঠান্ডা মাথায় চিকিৎসাগুলো দেব। আর ব্রঙ্কিওলাইটিস হলে আমাদের স্পষ্টভাবে সারা পৃথিবীতে এই প্রোটোকল রয়েছে। ব্রঙ্কিওলাইটিস রোগটা দেখতে শ্বাসকষ্টের মতোই। তাকে নেবুলাইজ করা, তাকে যেটা আমরা গ্যাস দেওয়া বলি এবং তাকে আমরা একটু বলি যে ঠান্ডার কাশির ওষুধ দেওয়া, জ্বরের ওষুধ দেওয়া, এগুলি দিয়েও নাকে ড্রপ দেওয়া, এগুলো দিলে বাচ্চা ভালো হয়ে যায়। এর জন্য বাড়তি কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। বারবার বলছি। এটা কিন্তু এক ধরনের বাজে প্রবণতা আমাদের ডাক্তারদের মধ্যে। ওকে। আর শেষ আমরা যে কথাটি বলছিলাম, আপনি আমাকে বলছেন যে প্রতিরোধের ব্যাপারে স্কিন ডিজিজ। আমাদের স্ক্যাবিসটা হয় ছোঁয়াচে। আমরা সাবধান থাকবো। কারো যদি স্ক্যাবিস হয়, স্ক্যাবিস কিন্তু হাতের এই এই যে কুচকিগুলিতে এখানে হতে পারে, ওকে। আমাদের ঘাড়ে হতে পারে, আমাদের আর্মপিটে হতে পারে বা আবার বগলে যেটা কথা বলি, কুচকিতে হতে পারে পায়ের। সেগুলিতে আমার চুলকানি শুরু হতে পারে এবং সারা শরীর ছড়িয়ে পড়ে। এটা হওয়ার আগেই আমাদেরকে এই মলম আছে এক ধরনের, এই পারমেথ্রিন মলম শরীরে লাগাতে হবে। সারা শরীর একেবারে গরম কুসুম গরম পানিতে স্নান করে এটা করতে হবে। যত কাপড়-চোপড় আছে সেগুলি গরম পানিতে ধুয়ে ফেলতে হবে। রোগ ছড়ানো যাবে না। ১ম এ রোগ থেকে প্রতিরোধের জন্য নজর দিতে হবে। একবার যদি স্ক্যাবিস ছড়িয়ে পড়ে বিশেষ করে বাচ্চাদের, জি। এই বাচ্চাগুলো রাতে ঘুমাতে পারে না। সারারাত ধরে কান্না করে। বাচ্চার মারা এখন বেশ আশঙ্কার মধ্যে থাকে যে কি আমার বাচ্চার কি হলো? আসলে কিন্তু স্ক্যাবিসের কারণে সে সারা চুলকাচ্ছে। ও তো বলতে পারে না। না, সুতরাং আমরা তার প্রতিরোধ বলার করতে সুযোগ হবে নাই। আগেই। আমরা এবং আমাদেরকে একটু স্বাস্থ্যকর পরিবেশে থাকতে হবে। এবং বিছানার চাদরগুলি পরিষ্কার থাকতে হবে, আমাদের কাপড়-চোপড় পরিষ্কার থাকতে হবে। এইভাবে যে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি তাহলে আমরা স্ক্যাবিস থেকে বাঁচতে পারি। আর সর্বশেষ যেটা অ্যাজমা, হাঁপানি রোগ। পরিবারে যদি কারো হাঁপানি রোগ থাকে, বাচ্চাদের হাঁপানি রোগ হতে পারে। আমি বলছি না হবে। সুতরাং ওই পরিবারের বাচ্চাদেরকে আমরা খাবারের ব্যাপারে থাকবো। আরো আমরা আরো নজর বেশি রাখবো। মনোযোগী হওয়ার দরকার রয়েছে তাদের জন্য। জি। একটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই হয়তো এই যে কথাগুলো আমরা বলছিলাম এর অনেক কিছুই হয়তো বাসায় বসেই এই ধরনের চিকিৎসা নেওয়ার সুযোগ আছে। কিন্তু আমরা একজন শিশুকে কখন আপনাদের কাছে হসপিটালে নিয়ে আসবো? এটার ইন্ডিকেশনগুলো কি হবে? চমৎকার প্রশ্ন। ডেঞ্জার সাইন আমরা বলি ডেঞ্জার সাইন। জি। কখন আমরা বাসায় বসে কাজ হবে না। যখনই দেখব যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তার শ্বাস-প্রশ্বাসের হার যদি এটা আপনার ৩০ এর উপর চলে যাচ্ছে, ৬০ এর উপর চলে যাচ্ছে এবং বড় বাচ্চাদের ক্ষেত্রে ৩০ এর উপর চলে যাচ্ছে। যে বাচ্চা দ্রুত শ্বাস-নিঃশ্বাস করছে, বুকে তো টানতে পারছে না। জি। তার কষ্ট হচ্ছে। বাবা-মা দেখছে নাকটা ক্লিয়ার করে দিয়েছেন নাকের ড্রপ দিয়ে। তারপর সে টানতে পারছে না বুকের দুধ। আর মাথা ঘেমে যাচ্ছে। অর্থাৎ তার কষ্ট হচ্ছে এবং প্রচুর জ্বর হচ্ছে তার। আপনার বারবার জলপট্টি দেওয়া হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, জ্বর কমছে না। তার মানে নিউমোনিয়াটা একটি বিপজ্জনক দিকে চলে গেছে। সেক্ষেত্রে আর বাসায় বসে থাকা যাবে না। দ্রুত বাচ্চাকে
নিকটস্থ চিকিৎসা স্থল, সেটা হতে পারে আমাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক হতে পারে, অথবা হসপিটাল হতে পারে, অথবা ডাক্তারের চেম্বার হতে পারে, সেখানে চলে যেতে হবে আপনাকে। আপনি মনে রাখবেন সময়ের 8 অসময়ের 10 আমাদের দ্রুত যেতে হবে। এবং ব্রঙ্কিলিসের ক্ষেত্রে একই অবস্থা। ব্রঙ্কিলিস বাচ্চা সাধারণত নিউমোনিয়া মতো অত খারাপ হয়ে যায় না। তারপরে যদি এই বাচ্চাগুলিরও যদি শ্বাসকষ্ট হয় ভীষণ, তাদের ঘন ঘন শ্বাস নিতে থাকে, জ্বর বেড়ে যেতে থাকে, না তারা কাঁদতে থাকে এবং অযথা কাঁদতে থাকে, তার মানে তার কষ্ট হচ্ছে, তখন তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমরা আলোচনা চালিয়ে যাব। আমরা আছি হ্যাপেনিং পয়েন্টে, এটিএন নিউজ দেখছেন আপনারা। আমরা একটা ছোট বিরতি নিয়ে ফিরছি খানিক বাদে, সঙ্গেই থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এটিএন নিউজ। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম শীতকালে শিশুদের রোগবালাই। আমাদের সঙ্গে আছেন ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ার, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। তার সঙ্গে আমরা কথা বলছিলাম শিশুদের বিভিন্ন রকমের অসুখ বিসুখের কথা। আমরা একটা কথা স্যার রিলেট করতে চাই যে আমরা তো শীতকালীন রোগ নিয়ে কথা বলছি, কিন্তু বৃষ্টি নাই বটে, ডেঙ্গু কিন্তু কমে যায়নি। আমরা কি ডেঙ্গুতেও মনে হয় এই মুহূর্তে ভুলে যাওয়া ঠিক হবে না আমাদের? ঠিক বলেছেন। আগে আসলে মানে আমাদের তো আসলে যে সময়টা মানে যে রোগটা হয় সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, তাই না? তো কিন্তু পাশাপাশি ডেঙ্গু তো নিউজ আসছে আপনাদের, আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা প্রায়ই নিউজ পাচ্ছি যে ডেঙ্গু বন্ধ হয়ে যায়নি। মানে বন্ধ হয়ে যায়নি এই জন্যই, বৃষ্টি না হলেও আমাদের এই যে জীবনাচরণের কারণেই, অসুস্থ জীবনাচরণের কারণে আমাদের পানি কিন্তু জমে আছে। ওই ডেঙ্গুর মশা, এই এডিস মশাটা জন্মানোর পরিবেশ কিন্তু আমরা তৈরি করে রাখছি। ঘরে কোনায় আনাচে করাচে আমাদের দেখা যাচ্ছে ফার্নিচার ভরা আমাদের বাসায়, পর্দার ফাঁকে এই মশাগুলো লুকিয়ে আছে। এবং এখন কিন্তু প্রমাণিত হয়েছে দিনের বেলা কিন্তু ডেঙ্গু মশা কামড়ায় এমন কোনো কথা নাই, যে কোনো সময় কামড়াতে পারে। সুতরাং আমরা এখন কি করতে পারি? শীতকালে তার সুবিধা আছে, আমরা একটু গরম কাপড় বেশি পরি, তাই না? আমাদের হাফ স্লিপ না ফুল স্লিপ কাপড় পরা উচিত, বিশেষ করে বাচ্চাদেরকে নজর রাখা উচিত, পায়ে মোজা থাকা উচিত সবসময়। তাহলে ওই মশা কামড়ানোর যে জায়গাটা তার কমে যেতে পারে। আর মস্কিটো রিপেলেন্ট এখন কিন্তু অনেক ক্রিম পাওয়া যায়, মলম পাওয়া যায়, এগুলি আমরা শরীরে মাখতে পারি। আর বাসায় যে আমাদের একটা মানে বদভ্যাস যেগুলি রয়েছে, আমরা এখনো কয়েল ইউজ করি বাসায়। হ্যাঁ, এগুলি তো বলা হয়েছে যে এগুলি স্বাস্থ্যকর জিনিস ধোয়া তো স্বাস্থ্যসম্মত নয়। রাইট। ধূপ, অনেকে ধূপ ব্যবহার করেন, সেগুলি বদলে আমরা মশারি ইউজ করার ব্যাপারটা, যেটা তারপরে আমি যেটা বললাম মস্কিটো রিপেলেন্ট ক্রিম বললাম। হ্যাঁ, এরপরে আমরা যেটা বলছি মশারি, পরেও আমরা যেটা বলছি যে আমাদের যে কিছু ইয়ে থাকে আপনার ইলেকট্রিক কিছু কয়েলের মধ্যে থাকে, অর্থাৎ যেগুলি আমাদের উদ্রেক করে না, ঠান্ডা নাকের মধ্যে আমাদের অ্যালার্জি উদ্রেক করে না, এই ধরনের জিনিসগুলি আমরা ইউজ করবো ফ্রেন্ডলি। আবার যখন স্যার এই কথা বলছিলাম, আমরা অ্যালার্জির উদ্বেগের কথা বলছিলেন, আমরা ধোয়ার কথা বলছিলাম। আমাদের সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে আমাদের পরিবেশের অন্যতম উপাদান বায়ু, এবং বায়ু দূষণের মাত্রাটা, আমি যাচ্ছিলাম ঘরের কথা বলছিলাম, জি আপনার কথাই ধরতে যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, আমি এবার ঘরে বললাম বাইরে আসি। বাইরে তো আমার হাতে নাই। যদি ইটের ভাটা থাকে ওই এলাকায়, আপনি যদি ওই এলাকায় যদি আপনি এরকম বন উজাড় করে দিয়ে আমরা আমাদের গ্রামাঞ্চলে যে ইটের ভাটাগুলি আছে, এবং আমরা যে ধরনের গাছ নিধন করছি, এতে হচ্ছে কি অক্সিজেনের মাত্রা কমে আসছে এবং এই যে ধুলোবালি বেড়ে যাচ্ছে। আগে যে ধুলোবালি ছিল তার দ্বিগুণ তিনগুণ আকারে ধুলোবালি বাড়ছে। এবং আমরা দেখেছি যে যেসব এলাকায় এইসব ধুলোবালির প্রবণতা রয়েছে, সেসব এলাকায় এরকম ইটের ভাটা রয়েছে, বিষাক্ত পরিবেশ রয়েছে, সেখানকার এলাকার বাচ্চারা এবং সব ধরনের লোকেরাই অধিকারে আপনার এই এদের রোগে আক্রান্ত হয়, শ্বাস-প্রশ্বাসের রোগে আক্রান্ত হয়। বড়রা, আমরা তো বাচ্চাদের আলাপ করছি, বড়দের আলাপের স্কোপ কম। মানে এখানে কিন্তু বড়রাও কিন্তু দেখা যাচ্ছে ব্রঙ্কাইটিস নামের রোগে আক্রান্ত হচ্ছে, সমানভাবে তারা আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, আমরা বলছি যে এখন কিছু তো করার নেই সচেতনতা না বাড়ানো ছাড়া। তাহলে আমরা কি করবো? আমরা মাস্ক ইউজ করবো। আপনারা জানেন করোনার সময় আমরা মাস্ক ইউজ করে আমরা অনেক ধরনের আমরা উপকার পেয়েছিলাম, আমরা নিজেকে প্রোটেকশন দিতে পেরেছিলাম, প্রতিরোধ করতে পেরেছিলাম। সেই অভ্যাসগুলি আমাদের নিয়ে আসতে হবে, আবার হাত ধুয়ে চলতে হবে। সেই করোনার সেই শিক্ষাগুলি আবার আমাদেরকে পুনরায়, আমার মনে হয় মাথায়, মানে করোনার যে স্বাস্থ্য প্রোটোকলটা ছিল সেটাই মেইনটেইন করা জরুরি। জি জি, একটু ব্যবধানে থাকা। হ্যাঁ, মানুষের সাথে যারা একজন যিনি আক্রান্ত হয়েছে, যে বাচ্চাটা বাসায় ঘরে আক্রান্ত হয়েছে, তাকে ভিজিট কম করা, যিনি অসুস্থ রয়েছে তার সাথে কথা কম বলা, তার সাথে দূরত্ব বজিয়ে রাখা, হাত ধুয়ে রাখা এবং মাস্ক পরা। এই পরিবেশ থাকলে কিন্তু মোটামুটি অনেক রোগ থেকে, এমনকি ডেঙ্গির যে পরিবেশ সেটাও থেকে বাঁচা যায়। যে আমরা যেখানে আবদ্ধ ঘর সেখানে আমাদের না যাওয়া। আর শেষ যেটা আর একটা জিনিস বলি, যে আমাদের
অস্বাস্থ্যকর যে অভ্যাসগুলি রয়েছে, ঠান্ডা লাগলে আমরা দেখি আমরা সরিষার তেল ইউজ করি বা অন্যান্য তেল ইউজ করি, এটা কিন্তু স্বাস্থ্যকর নয়, স্বাস্থ্যকর বিধি নয়। সরিষার তেল ইউজ করলে বরং বুকে ও মাথায় ইউজ করলে ঘামটা বের হতে পারে না, ঠান্ডা বেড়ে যেতে পারে। আমাদেরকে এই ধরনের এই যে পুরনো অভ্যাসগুলি ত্যাগ করতে হবে। আমি জানি আমাদের মুরব্বী যারা তারা শিখিয়ে রাখেন, কিন্তু এগুলি কিন্তু আসলে স্বাস্থ্যকর বিধি নয়। আমাদের বৈজ্ঞানিক এই সমাজে আমাদেরকে আরো খোলা মাথা খোলা রেখে চলতে হবে। স্যার, আপনার এটার সাথে আমি একটু আসলে প্রশ্ন যুক্ত করতে চাই। আপনি যেমন বলছিলেন যে আমরা কিছু কিছু হয়তো অভ্যস্ততা আছে এক রকমের হোম রেমেডি যেভাবে গ্রহণ করি, তার কথাই আপনি হয়তো বলছিলেন। আসলে তাহলে হোম রেমেডিগুলো কিভাবে গ্রহণ করবেন আসলে বাসাবাড়িতে? আবার একটু বলেন হোম রেমেডি স্যার, আপনি বলছিলেন যে আমাদের হয়তো কেউ সরষের তেল আমরা ব্যবহার করছি, তাহলে আসলে আমি আগে আলাপ করেছি। বিশুদ্ধ ব্যবস্থাটা কি আমি হোম যেমন রেমেডির বলি ক্ষেত্রে? এখনো ওগুলি আছে। এখন আমরা বলি যে তুলসী পাতা রয়েছে, আপনি আমার বাসক পাতা রয়েছে, এগুলির রস আপনারা বলি এগুলি রস করে খাওয়ানো। এগুলি কিন্তু ঠান্ডার যে ব্যাপারে বাচ্চাদের কিন্তু নালীটাকে পরিষ্কার রাখে এবং বাচ্চারা সহজে আপনার কাশিটা কমে আসে। ওকে। আর একটা হলো কুসুম গরম পানি বলি আমরা মধুর কথাও বলি। তো এগুলি কিন্তু সহজেই প্রথমেই একের প্রাথমিক স্তরে যদি বাবা মারা যদি একবার বুঝতে পারেন ব্যাপারটা, তাহলে তাদের জন্য খুব ইজি হয়ে যায়। কিন্তু একবার দেরি হয়ে গেলে কিন্তু তখন হোম রেডিউসে কাজ করে না। তাহলে সুতরাং খুবই আমি মনে করবো প্রাথমিক স্তরে যখনই বাচ্চা ঠান্ডা লাগবে তখনই তাকে এই ধরনের তুলসী পাতার রস, আমরা এটা এই ধরনের ওষুধও পাওয়া যায় আজকাল। যারা তুলসী পাতার নাই আশেপাশে তারা ওষুধগুলি খেতে পারেন। এইগুলি আয়ুর্বেদিক ওষুধগুলি রয়েছে বাজারে এবং বাসক পাতার রস রয়েছে, দুটো কিন্তু স্বীকৃত। স্বীকৃত WHO কিন্তু স্বীকৃত করে দিয়েছে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এছাড়া আমরা কুসুম গরম পানি মধুতে মিশিয়ে খাওয়াতে পারি। বাচ্চাদের এই গলায় যে সুশ্রী ভাব বাচ্চারা অস্বস্তি বোধ করেন, এটাতে তারা রেমিডিস পেতে পারেন। আর নাকের ড্রপ নরসল তো বলে ফেললাম, নরসল বা সল, এটা আমি বাণিজ্যিক নাম বলছি, এটা বলা উচিত না। জি। এটার যে আসল যে নাম যেটা বলি যে সোডিয়াম ক্লোরাইড, লবণ পানি, এটা নাকে বারবার দিতে হবে। মারা বলে কয়বার, আমরা বলি যতবার দিলে বাচ্চা স্বস্তি বোধ করেন ততবারই দিবেন আপনারা। বাচ্চা ঘুম, বাচ্চা খাওয়ার জন্য ব্যাঘাত না ঘটে। তার সে তো বলতে পারে না, সে তো অবোধ বাচ্চা, সে অনেক কিছু বলতে পারে না, আমার কষ্ট হচ্ছে। মানে তার আচার আচরণে বুঝে নিতে হবে যে কখন এটা ব্যবহার করবে। জি জি জি, এবং সে দৌড়াদৌড়ি করছে, এই বাচ্চা খুব চঞ্চল বাচ্চা, দৌড়াদৌড়ি করছে, হঠাৎ করে যাচ্ছে সে শান্ত হয়ে একটু গেছে, নিস্তেজ হয়ে একটু গেছে। এমন যে জি তার পরিবর্তন আসছে তার চলাফেরায়, তখনই বাচ্চার বাবা মাকে শুনতে। আর আমরা তো অসম্ভব ব্যস্ত, তার মধ্যে আপনারা নিজেও জানেন এই নতুন এই যে পরিবেশ, এই পরিবেশে আমরা আমাদের কম্পিউটারে এবং আমাদের ল্যাপটপে আমরা সবসময় এইসব বিনোদনের মধ্যে চলে যাচ্ছি। আমরা বলবো যে এই যে বিনোদনের জগতে ফিরে এসে আমাদের আশেপাশের বাচ্চা এবং সবার দিকে একটু খেয়ালও রাখতে হবে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে স্যার একটা প্রশ্ন হয়তো করাই হয় না, সেটা হয়তো করা উচিত। এই শীতের সময় আমরা নবজাতকদেরও কিন্তু বিভিন্ন রকমের কমপ্লিকেশন দেখতে পাই, তাদের জন্য আপনি কি বার্তা রাখবেন, তাদের কি করণীয়? এই জিনিসটা মনে হয় আপনি একটা ভালো জিনিস বলেছেন। দেখেন আমরা বাচ্চাদেরকে বলি বাচ্চারা যেমন বড়দের মতো না, আলাদা সত্তা। আবার নবজাতকরা কিন্তু বাচ্চা না, না আমাদের শিশু কিশোর না, তারা একটা আলাদা সত্তা। তাদেরকে কিন্তু আলাদাভাবেই মানুষ করতে হবে। এই সময় নবজাতকদের সবচেয়ে বিপজ্জনক অবস্থা থাকে এবং তাদের শরীরটা আমরা ঢেকে রাখি না। অনেক সময় আদর যত্ন করতে গিয়ে শরীরটা খোলা থাকে তাদের। এই তাপমাত্রা, বাইরের তাপমাত্রা তারা সহ্য করতে পারে না। তাদের স্কিন কিন্তু আমাদের মতো, স্কিনের মধ্যে এত ফ্যাট নেই। আমাদের ফ্যাটকে আমরা বলি ইনসুলেটর, যে ইনসুলেটর আমাদেরকে তাপ প্রতিরোধক করবে। বাচ্চাদের স্কিন হয় এগুলো, আমাদের স্কিন একবারে পাতলা হয়, খুবই ডেলিকেট, খুবই নাজুক প্রকৃতির হয় তারা। আর তাদের মাথাও কিন্তু খোলা থাকে। আমরা বারবার বলবো মাথায় কোনো তেল দিবেন না, বুকে কোনো তেল মালিশ করবেন না। যদি করতে হয় আমাদের সেই অভ্যাস রয়েছে, আমরা বলি যে বাচ্চাদেরকে গোসল করার আগে একটু ওরা বডি লোশন লাগান, কিন্তু তারপরে কিন্তু আর কিছু লাগানো যাবে না। এবং বাচ্চাকে খোলামেলা পরিষ্কার রাখা যাবে না এবং গোসল করানোর সময় একেবারেই আবদ্ধ করে গোসল করাতে হবে। আমরা যদি শীত থেকে বেশি থাকি, যদি শীতের প্রবণতা বেশি থাকে এই অঞ্চলে, আমরা বলি প্রতিদিন গোসল করানোর দরকার নাই, আপনি গ্যাপ দিয়ে গোসল করান, একটু বিরতি দিয়ে গোসল করান। এটা আমাদের 1 নম্বর থাকবে। 2 নম্বর হলো বুকের দুধ ঘন ঘন খাওয়াতে হবে। বুকের দুধই বাচ্চাদের ভরসা নবজাতকের। এবং আপনারা জানেন যে প্রথম 6 মাস কিন্তু আমরা বুকের দুধ, পাউডার দুধের কোনো এখানে স্থান নেই, এমনকি গরুর দুধের কোনো স্থান নাই। আমাদের মারা প্রায় বলেন বুকের দুধ হচ্ছে না, এখানে এই ক্ষেত্রে বাচ্চার মাদেরকে এনশিওর করতে হবে, কারণ বুকের দুধই তার রেমেডি, বুকের দুধের মধ্যে তার অ্যান্টিবায়োটিক, বুকের দুধের মধ্যে তার হলো সব পাওয়ার। সুতরাং বাচ্চার বাবাদেরকে কনভিন্স করতে হবে মাকে, যে মা তোমার বুকের দুধটা বাড়াতে হবে এবং বুকের দুধ বাড়াতে গেলে তোমাকে মানসিকভাবে শান্ত থাকতে হবে। ওকে, বুকের দুধের পাশাপাশি আমরা কিছু কথা
হয়তো তোলা রাখতে হবে আগামী আয়োজনের জন্য স্যার, কারণ আজকের অনুষ্ঠানের সময় বলছি আসলে এই আমি মুহূর্তে জানি শেষ। সময় সংকীর্ণ। জি। ধন্যবাদ আপনাকে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শীতকালে শিশুদের রোগবালাই এ নিয়ে কথা বলছিলেন ডক্টর আব্দুল্লাহ শাহরিয়ার, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে হ্যাপেনিং পয়েন্টে। সে পর্যন্ত সবার ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন দেশকে। আল্লাহ হাফেজ।